তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অমিত, তোমাদের টিচার এবং ফ্রেন্ড, দুটোই ভাবতে পারো। ওকে, তো আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর শেষ টপিক। অর্থাৎ সেটা হলো মৌলসমূহের পর্যায়গত ধর্মের প্রবণতা। এই নিয়ে আমরা আলোচনা করব। ওকে, কিন্তু শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। সেটা হলো এই যে টপিকটা আমরা আলোচনা করবো, এই সম্পূর্ণ টপিকটাকে আমরা দুটো পার্ট, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো পার্ট মিলে আলোচনা করব। ক্লিয়ার? এবং আজকের ভিডিওটা হলো তারই পার্ট 1। ওকে, তো চলো আর দেরি কিসের, এবার শুরু করা যাক। ওকে, দেখো, প্রথমেই এই টপিকের আলোচনা শুরু করার আগে আমরা পর্যায় সারণীটাকে একটু রাফলি এঁকে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধে হয় এই টপিকটাকে। ওকে, তো এটাই যথেষ্ট আমাদের বোঝার জন্য। ওকে, তো দেখো, প্রথমেই বলি, এই যে পর্যায় সারণীর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে অথবা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে এই মৌলগুলো, মানে এই পর্যায় সারণীর যে মৌলগুলো আছে না, তাদের ধর্মের কিছু নিয়মিত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওকে, এবার সেই ধর্মগুলো কি কি? যেমন পারমাণবিক ব্যাসার্ধ হয়, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং মৌলের ধাতব অধাতব ধর্ম, আর তার সাথে জারণ বিজারণ ধর্ম। এরকম অনেক ধর্ম আছে যেগুলো কিনা নিয়মিতভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তন তাদের লক্ষ্য করতে দেখা যায়। ওকে, কিন্তু আমরা আজকের ভিডিওতে দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হলো এক, পারমাণবিক ব্যাসার্ধ, এবং আরেকটা হলো আয়নন বিভব, বা এটাকে আয়নাইজেশন শক্তিও বলা হয়। ওকে, তো আজ আমরা এই দুটো টপিক নিয়ে ফুললি ডিটেলসে আলোচনা করব। ক্লিয়ার? তো প্রথমে কি আলোচনা শুরু করি? প্রথমে আলোচনা শুরু করা যাক পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। ওকে, তো দেখো, প্রথমেই বলি পারমাণবিক ব্যাসার্ধটা কি। দেখো, এই পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বলা হয়? কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনীয় কক্ষের দূরত্বকে বোঝায়। তোমরা এবার বলবে সেটা আবার কি, তাই তো? দেখো, কি বলতে চাইছে যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনীয় কক্ষের দূরত্ব। অর্থাৎ যদি আমরা কোনো পরমাণু এঁকে থাকি, এটা যদি তার নিউক্লিয়াস হয় এবং এগুলো হলো তার কক্ষ, এবং এই কক্ষেতে সবকটা ইলেকট্রন থাকে, এবং তার মধ্যে অর্থাৎ সব থেকে বাইরের কক্ষে নিশ্চয়ই ইলেকট্রন থাকবে, তাই তো? কতগুলো ইলেকট্রন থাকে? বলা হচ্ছে যে এই নিউক্লিয়াস থেকে শুরু করে সব থেকে বাইরের কক্ষে যেখানে ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ থেকে নিউক্লিয়াসের দূরত্ব, এই দূরত্বটা কি বলা হয়? কোনো মৌলের পরমাণুর কি পারমাণবিক ব্যাসার্ধ। যেমন তোমরা একটু যদি কল্পনা করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যে যেমন আমরা বৃত্ত যদি দেখি, বৃত্তর কি হয়? কেন্দ্র থেকে তার সব থেকে বাইরের কক্ষ, যদি মানে কেন্দ্র থেকে তার বহিস্থ সব থেকে বাইরে পর্যন্ত যে দূরত্বটা থাকে, সেটা কিন্তু আমরা তাদের কি বলি? ব্যাসার্ধ বলে থাকি, তো আর ধরে থাকি। এক্ষেত্রেও ঠিক সেটাই, যে কেন্দ্র থেকে তার সব থেকে বাইরের কক্ষের দূরত্বটা কি বলা হয়? তার পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। কিন্তু এবার এটা নিয়ে আর দু একটা কথা বলি। সাধারণত এই পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু একটা পরমাণুর সাহায্যে হিসেব করা যায় না, অর্থাৎ ক্যালকুলেশন করা যায় না পারমাণবিক ব্যাসার্ধটা। এবার এই পারমাণবিক ব্যাসার্ধকে ক্যালকুলেট করতে গেলে, অর্থাৎ কোনো পরমাণু পারমাণবিক ব্যাসার্ধ বের করতে গেলে আমাদেরকে দ্বিপরমাণুক অণুর সাহায্য নিতে হয়। এবার তোমরা বলবে সেটা কি? দ্বিপরমাণু অণু, অর্থাৎ যেমন হাইড্রোজেন হয়, অক্সিজেন হয়, অর্থাৎ যাদের কিনা দুটো, মানে অর্থাৎ যে অণুগুলো কিনা দুটো করে পরমাণু দিয়ে তৈরি। ওকে, তো যদি একটা উদাহরণ নিয়ে দেখো, ধর যদি আমি হাইড্রোজেনটাকেই নিয়ে থাকি,
তো এবার এই হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ হাইড্রোজেন অণুর অর্থাৎ H2 এর যদি ইলেকট্রন বিন্যাস করি, কি দেখা যাবে? দুটো পরমাণু এরকম ভাবে এই অবস্থায় থাকে, অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এবং অন্য একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এইখানের মধ্যে এই যে একটা নিউক্লিয়াস থেকে অন্য পরমাণুর নিউক্লিয়াসটা কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? এই যে বন্ধন দ্বারা মানে যে বন্ধনটা আছে এখানে সেটাকে বলা হয় কি? সমযোজী বন্ধন। ঠিক আছে? অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা কি থাকে? আবদ্ধ থাকে। এইবার তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে সমযোজী বন্ধনের যদি আমরা অর্ধেকটা নিই, সেটাকে তাহলে কি বলা হয়? সেটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। তাই তো? ব্যাসার্ধ অর্থাৎ কি? একটা বৃত্তের কেন্দ্র থেকে তার বাইরের পক্ষের দূরত্ব কি আমরা ব্যাসার্ধ বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে এই অর্ধেক দূরত্বটাকে অর্থাৎ সম্পূর্ণ দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। এবং একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এটাই তো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধের সমান, তাই তো? মানে এটা কি বলতে পারো? এদের পারমাণবিক ব্যাসার্ধ। যদি আমি এক কথায় বলি, অর্থাৎ সমযোজী ব্যাসার্ধের সাহায্য নিয়ে পারমাণবিক ব্যাসার্ধ হিসেব করা হয় এবং তার জন্য কি নিতে হয়? আমাদের দ্বিপরমাণুক অণু নিতে হয়। কি পরমাণু? দ্বিপরমাণুক অণু। সেই জন্যই আমি বলেছিলাম যে এক পরমাণুক অণুর সাহায্যে কিনা পারমাণবিক ব্যাসার্ধ হিসেব করা যায় না। এবার এটা একটা যদি উদাহরণ নিই, অর্থাৎ উদাহরণের কিছু ভ্যালু নিই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন যেহেতু আমরা হাইড্রোজেনটাকে উদাহরণ হিসেবে নিয়েছি, তাহলে হাইড্রোজেনেরই ভ্যালু ক্যালকুলেট করি আমরা। দেখো আমরা কি জানি? হাইড্রোজেনের দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হয় 74 পিকোমিটার, পিকোমিটার। তাহলে যদি তোমাকে এবার জিজ্ঞাসা করে যে একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত, কি করে বের করবে? ইজি, 74/2। তাই তো? আমরা তো অর্ধেকটা বলেছিলাম, করে দাও, 737 পিকোমিটার। এটাই হলো একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেল? তো এবার দেখো আরেকটা কথা লিখেই দিই পাশে, এই পারমাণবিক ব্যাসার্ধের একক কি কি এককে আমরা বের করতে পারি? পিকোমিটার, পিএম অথবা অ্যাংস্ট্রম, এই দুটো এককে আমরা বের করে থাকি পারমাণবিক ব্যাসার্ধ। ক্লিয়ার? তো পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে তো অনেক আলোচনা হলো, এবার আসি পর্যায় সারণী নিয়ে, তাই তো? অর্থাৎ পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের কি কাজ, অর্থাৎ কিভাবে এই পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তিত হয় সেই আলোচনা। তো দেখো, এই পর্যায় সারণীতে, এটাকে যদি পর্যায় সারণী ভেবে থাকো, যখনই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে কি দেখা যায় যে যে কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে। এবং উপর থেকে নিচে, অর্থাৎ শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বোঝা গেল? অর্থাৎ যদি আমি এইদিকে একটু আরো ভালোভাবে বোঝাই, বাদিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। ক্লিয়ার? কিন্তু এবার তোমরা এটাই জানতে চাইবে যে কেন বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেন কমে আর উপর থেকে নিচের দিকে গেলে কেন বাড়ে। তারও কারণ আছে, দেখো ভালো করে মন দিয়ে শুনবে এবার। ওকে, প্রথমে আলোচনা করি, যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে কি হয়? আমরা কি দেখতে পাই? একটা মৌল থেকে অন্য মৌলতে কি পরমাণু ক্রমাঙ্ক বাড়ে তাদের, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বাড়ে মানে কি? নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা একটার পর অন্য মৌলতে গেলে কি হয়? বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। তো এখানে যদি একটা থাকে, তারপর একটা দুটো, তারপর একটা ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 3টে, এভাবে বাড়তে থাকে।
এখানে তার সাথে কি হয়, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের চার্জের সংখ্যাও তো এটাও তো বাড়ছে, তাই তো? এখানে যদি একটা ইলেকট্রনের জন্য একটা চার্জ বাড়ে, তাহলে এখানে দুটো ইলেকট্রনের জন্য দুটো প্লাস চার্জ বাড়বে, এখানে তিনটে ইলেকট্রনের জন্য তিনটে চার্জ বাড়বে, তাই তো, অর্থাৎ পজিটিভ চার্জ। সেক্ষেত্রে কি হয় দেখো, যত বাঁদিক থেকে ডান দিকে যাব, এই পজিটিভ চার্জগুলো কি করে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা বাড়িয়ে দেয়, তাই তো? যত প্লাস চার্জ বাড়বে তত তো নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বাড়তে থাকবে। এবার যত আকর্ষণ বল বাড়তে থাকছে, এই বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কি হয়, তত নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হতে শুরু করছে, অর্থাৎ আকার তখন ছোট করতে শুরু করছে। ওই জন্য বাম দিক থেকে যখনই ডান দিকে আমরা আগাতে থাকি, কি হয়, নিউক্লিয়াসের আকর্ষণের কারণে ধীরে ধীরে কি হয়, মানে মৌলের সাথে আগাতে থাকলে দেখা যায় যে কি, পর্যায় বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে শুরু করে দেয়। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে মেন কারণ হচ্ছে তার কিন্তু নিউক্লিয়াসের চার্জ, যে কিনা আকারটাকে ছোট করে দেয়। তো এবার আসি শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, সেক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে আমরা জানি যে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কিনা বাড়তে থাকে, তাই তো? ওপর থেকে নিচের দিকে গেলে তো বড় হয়, এটাই তো বলেছি। কিন্তু কেন? দেখো এখানেও তো তোমাদের একটা মনে কোশ্চেন থাকবে যে এখানেও তো পারমাণবিক অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কেন আকারটা বড় হচ্ছে? তার কারণ উপর থেকে যত নিচের দিকে যায়, ইলেকট্রন সংখ্যা তো বাড়ে, পজিটিভ চার্জও বাড়ে, কিন্তু যত নিচের দিকে আগায়, এই সব বাড়ার সাথে সাথে একটা করে নতুন কক্ষের সংযোজন হয়। দেখো এখানে একটা কক্ষ ছিল, এখানে দুটো কক্ষ হয়ে গেল। তারও যদি নিচে যাও, তাহলে সেক্ষেত্রে কটা, তিনটে কক্ষ হয়ে যাবে, অর্থাৎ একটা করে ইলেকট্রন তো বাড়বে, কিন্তু তার সাথে সাথে একটা করে নতুন কক্ষের সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা দেখো, দূরত্ব বেড়ে যাচ্ছে। তো এখানে যেটুকু দূরত্ব ছিল বাইরের কক্ষের সাথে নিউক্লিয়াসের, এখানে দূরত্ব আরো একটু বেড়ে গেছে, আর তারপরের ক্ষেত্রে কি হচ্ছে, দূরত্ব আরো একটু বেড়ে গেছে। ফলে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষের প্রতি আকর্ষণ বলটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে দিচ্ছে। এবার যখনই দুর্বল হতে শুরু করে দিচ্ছে, দেখো নিচের দিকে তখন বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কি হচ্ছে, তত আলগা ভাবে অর্থাৎ দুর্বল ভাবে এর সাথে আকর্ষিত হচ্ছে। তার ফলে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে আরো দূরবর্তী অঞ্চলে আকার বড় করে ঘোরার একটা সুযোগ পাচ্ছে। সেই জন্য কি উপর থেকে নিচে দিয়ে গেলে কক্ষের সংখ্যা বাড়ার কারণে কি হচ্ছে, নিউক্লিয়াসের আকর্ষণ বলকে অতিক্রম করে দিয়ে সে আকার বড় করে নিচে দিকে ঘুরতে পারছে। এই হলো দ্বিতীয়, অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধির কারণ। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছ। তো আমরা যদি এটাকে এক কথায় বোঝার চেষ্টা করি, কি দেখলাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকারটা কমে, আর উপর থেকে নিচের দিকে গেলে আকারটা বাড়ে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা পর্যায় বরাবর দেখি, গ্রুপ 1, 2, 3, 4 করে যদি যাই, তাহলে গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, এবং ওপর থেকে নিচের দিকে অনুযায়ী তাহলে কাদের আকার সব থেকে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি কাদের হওয়া উচিত, গ্রুপ 1, অর্থাৎ গ্রুপ 1 এর পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি এবং গ্রুপ 2 এর পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। কিন্তু দেখো এখানে আমি গ্রুপ 18 এর কথা বলিনি। কেন জানো? তার কারণ গ্রুপ 18 যে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো আছে তারা কিন্তু কেউই দ্বিপরমাণুক নয়, তারা সবাই কি, গ্রুপ 18 এর সব মৌলগুলো হলো এক পরমাণুক। এবার আমরা জানি যে এক পরমাণুক যদি অর্থাৎ যদি কোনো অণু যদি এক পরমাণুক হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বের করতে পারি না, কারণ আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বের করতে গেলে দ্বিপরমাণুক অণুর দরকার হয়ে থাকে। এটাই তো একটু আগে আমি বুঝিয়ে এলাম। ওকে, সেই কারণে গ্রুপ 18টাকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো এবার আসি নেক্সট টপিকে। আশা করি এই টপিকটা তোমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট টপিক কি বলেছিলাম মনে করো? 2 নম্বর টপিক ছিল আয়নন বিভব, বা এর আরেকটা নাম আছে আয়নাইজেশন শক্তি।
এই জিনিসটাকে ভালোভাবে বুঝবে। এর একটা সংজ্ঞা থাকে, সেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, সেটা কি? ভূমিস্তরে, এই সংজ্ঞাটা এই কারণে লিখছি কারণ এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য তাই মন দিয়ে ভালো করে বুঝবে সংজ্ঞাটার মানেটা। ভূমিস্তরে স্থিত কোনো মৌলের গ্যাসীয় প্রশম পরমাণুর সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনকে কি অপসারিত করে ওই পরমাণুটিকে এক একক ধনাত্মক অর্থাৎ পজিটিভ চার্জে পরিণত করতে যে ন্যূনতম বা মিনিমাম, যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেটাকে কি বলা হয়? আয়নন বিভব বলা হয়। অর্থাৎ দেখো এবার বোঝাই ব্যাপারটা কি। ভূমিস্তরে বা স্টেবল অবস্থায় থাকা কোন একটা মৌল না, মৌলের গ্যাসীয় প্রশম পরমাণু না, ঠিক আছে? একটা পরমাণু তার সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে না, সেই বাইরের কক্ষের ইলেকট্রনটাকে যদি বের করে দিই আমরা, সেক্ষেত্রে কি হবে? বের করে দিলি সেই পরমাণুটা একটা পজিটিভ চার্জ হয়ে যাবে, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়ে যাবে ইলেকট্রন বের করে দিলি। এবার কি বলা হচ্ছে? এই বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটাকে বের করে পরমাণুটাকে ক্যাটায়নে পরিণত করার জন্য যে মিনিমাম শক্তিটা আমরা দিতে হবে আমাদেরকে, সেই মিনিমাম শক্তিটা কি বলা হয়? কি? আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি। তাহলে এটা একটা ইলেকট্রন বিন্যাস করে কোনো উদাহরণ নিয়ে তার ইলেকট্রন বিন্যাস করে যদি বোঝাই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, ভালো করে বুঝবে। ধরো কোনো পরমাণু নিয়েছি, ধরো কে কক্ষ, এল কক্ষ, আরেকটা কক্ষ নিয়ে নি এল, কে এল এম কক্ষ, ঠিক আছে? ধরো এম কক্ষে কোনো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে বের করে দিলাম। বের করে দিতে, অর্থাৎ বের করে দিলে কি হয়ে যাবে? এই পুরো সম্পূর্ণ পরমাণুটা তো একটা ধনাত্মক আয়নে আহিত হয়ে যাবে, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে এই ইলেকট্রনটাকে বের করতে, অর্থাৎ এই ইলেকট্রনটাকে বের করতে গেলে আমাকে নিশ্চয়ই আলাদা করে এনার্জি দিতে হবে, অর্থাৎ শক্তি দিতে হবে। এবার বলা হচ্ছে যে এই ইলেকট্রনটাকে বের করার জন্য যে শক্তিটা দিচ্ছি, অর্থাৎ যে ন্যূনতম, ন্যূনতম বা মিনিমাম যে শক্তিটা আমাকে দিতে হবে ইলেকট্রনটাকে বের করে দিতে, সেই শক্তিটাকে আয়নন বিভব বলা হচ্ছে। ক্লিয়ার? তো যদি আমরা রাসায়নিক সমীকরণ হিসাবে একটু দেখি, তাড়াতাড়ি দেখে নাও। ধরো এটা একটা পরমাণু, পরমাণুতে কি দেওয়া হলো? আইপি। আইপি মানে কি? আয়নন বিভব, আয়নন পোটেনশিয়াল বলা হয়ে থাকে, ঠিক আছে? তো ধরো এনার্জি দিলে, দেওয়ার ফলে কি হবে? ধনাত্মক চার্জে পরিণত হয়ে যাবে। তো কিভাবে পরিণত হবে? একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই তো না, কিন্তু তার জন্য কি দরকার? আইপি দরকার, অর্থাৎ আয়নন বিভব বা আয়নায়ন পোটেনশিয়াল বলা হয়ে থাকে ইংরেজিতে। ক্লিয়ার? তো এবার আসি এর পর্যায় এবং অর্থাৎ পর্যায়গত ধর্ম হিসাবে এটাকে কিভাবে বোঝাবো সেটা। ধরো পর্যায় সারণীতে কি দেখতে পাই? যখন বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া হয়, অর্থাৎ পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে দেখা যায় এই আয়নন বিভব কি হয়? বৃদ্ধি পায়। এবং শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, কোথায়? উপর থেকে যদি নিচে যাই, সেক্ষেত্রে কি দেখা যায়? এই আয়নন বিভবটা হ্রাস পায়। কিন্তু কেন? কি বলা হচ্ছে যে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভব বাড়ে, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে সেটা কমে যায়। তার কারণ তোমরা কিছুটা বুঝে গেছো। কিভাবে?
দেখো তোমরা এই একটু আগে পড়লে না যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ আকারটা ধীরে ধীরে ছোট হতে থাকে এবং ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বড় হতে থাকে। সেই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে সেখান থেকেই এই জিনিসটাও তোমরা ইজিলি বুঝে যাবে। তো দেখো বোঝাই, ভালো করে বুঝবে আবার, ওকে? হ্যাঁ, দেখো যখন আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি সে সময় কি হচ্ছে, পরমাণুর আকার ধীরে ধীরে যতই হোক কি হচ্ছে, ছোট হতে থাকছে। তো চলো একটু অন্যভাবে বোঝাই এটা। কি হচ্ছে, আকারটা ধরো প্রথমে বড় ছিল, তারপর ধীরে ধীরে একটু একটু ছোট হলো, তারপর আরো ছোট হলো, তারপর আরো ছোট হচ্ছে, মানে আকারটা এইভাবে ধীরে ধীরে ছোট হতে থাকছে। দেখো এবার যত ছোট হতে থাকছে মানে কি, নিউক্লিয়াসের প্রতি তো বাইরের কক্ষের যে ইলেকট্রন থাকে সেটা তো নিউক্লিয়াসের কাছে আসতে শুরু করে দিচ্ছে। এবার কাছে আসতে শুরু হচ্ছে মানে কি, বোঝার চেষ্টা করো। এই নিউক্লিয়াসের যত কাছে ইলেকট্রনটা আসতে শুরু করে দিচ্ছে, তাহলে এদের মধ্যে তো আকর্ষণ বলটা তো বেশি, তাই তো? যত আকর্ষণ বল বেশি হবে তত এই ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে কি আইপি বা আয়নন বিভবটা তো বেশি পরিমাণে দিতে হবে, তাই তো? কারণ এদের তো আকর্ষণ বল প্রচুর বেশি, এদেরকে ভাঙতে গেলে আমাকে প্রচুর বেশি পরিমাণ শক্তি দিতে হবে, তবে এটাকে মানে ভেঙে একে অর্থাৎ এই পরমাণুটাকে আমরা কি করতে পারবো, ক্যাটায়নে পরিণত করতে পারবো। এবার কি, যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, আকার যত ছোট হচ্ছে তত এদের মধ্যে আকর্ষণ বল তত বাড়ছে, তাই তো? আকর্ষণ বল বাড়ার কারণে ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে আয়নন বিভবের পরিমাণটা কি হচ্ছে, একের পর এক ধীরে ধীরে বেশি দিতে হচ্ছে। সেই জন্যই বলা হচ্ছে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়ে যাওয়ার কারণে আয়নন বিভবটা কি হচ্ছে, বাড়তে থাকছে। বোঝা গেল? ব্যাপারটাকে পুরো মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শোনো, যদি একটু স্কিপ করে যাও তাহলেই ভুলে যাবে, অর্থাৎ বুঝতে অসুবিধা হবে তাহলে। তো চলো পর্যায় বরাবর আশা করি বোঝা গেছে। তো এবার দেখি শ্রেণী বরাবর কেন আয়ন বিভবের মানটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। যদি আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাই, কি দেখতে পাই, কি হয়? দেখো আকার ধীরে ধীরে বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ তো ধীরে ধীরে বাড়তে থাকে। একটা একটা করে যত আমরা একটার পর একটা মৌল নিচের দিকে নামতে থাকবো, তখন তাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকে। এটাই তো আমরা আগে পড়ে এসেছি। এখানে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে মানে কি, ইলেকট্রনগুলো তো নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে। দূরে যাচ্ছে মানে কি, এদের মধ্যে নিচের দিকে যত যাবে, অর্থাৎ যত দূরে চলে যাবে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে, তত তাদের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল হচ্ছে। আকর্ষণ বল দুর্বল হওয়ার অর্থ এটাই যে এখন এই ইলেকট্রনটাকে বের করতে হলে আমাকে খুব কম পরিমাণে আইপি বা আয়নন বিভব দিতে হবে, তাই তো? কেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যত নিচের দিকে যাবে তাদের অর্থাৎ তাদের প্লাস এবং মাইনাসের মধ্যে যত দূরত্ব বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তো ইলেকট্রনটা আলগা হয়ে যাচ্ছে। ইলেকট্রন আলগা হয়ে যাচ্ছে মানে কি, এখন এই ইলেকট্রনটাকে অল্প পরিমাণ শক্তি দিলে ইজিলি ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে, তাই তো? অর্থাৎ ইজিলি ইলেকট্রন বেরোনোর কারণ কি, অল্প পরিমাণ এনার্জি এক্ষেত্রে। আর যে এনার্জিটা ইউজ করছি সেটাই তো আয়নন পোটেনশিয়াল না, বা আয়নন বিভব। বোঝা গেল? সেই জন্য উপর থেকে নিচের দিকে গেলে আকার যত বাড়বে, আমার ইলেকট্রনকে বার করতে আয়নন বিভবের পরিমাণটা তত কম দিতে হবে। এই জন্য উপর থেকে নিচের দিকে কি আয়নন বিভবের মান কমে যায়। ক্লিয়ার? তো এবার দেখো কি দেখলাম, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আইপি বাড়ে এবং উপর থেকে নিচের দিকে গেলে আইপি কমে, তাই তো? তাহলে কত নম্বর, গ্রুপ নম্বর 18, অর্থাৎ 1 থেকে 1 2 3 4 করে যদি আমরা আগাই, তাহলে গ্রুপ নম্বর 18 আইপি বা আয়নন বিভব নিশ্চয়ই সব থেকে বেশি হবে, তাই তো? এবার গ্রুপ নম্বর 18 কথায় কেন এলাম সেটা একটু বুঝিয়ে দিই। তার কারণ দেখো, গ্রুপ নম্বর 18 যদি আমরা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যদি আমরা নিই নিয়ন, সেটা তো একটা নিষ্ক্রিয় মৌল, সেটা গ্রুপ 18রই মৌল। নিয়ন কত, 10 পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা। এবার এখানে কি দেখা যায়, যে সবকটা নিষ্ক্রিয় গ্যাস মৌলেরই বাইরের কক্ষে সাধারণত 8টা করে ইলেকট্রন থাকে। হিলিয়ামটা বাদ দিয়ে, হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকে।
ঠিক আছে, কিন্তু বাকিগুলো 8টা করে থাকে। এবার আমরা কি জানি যে বাইরের কক্ষে যদি 8টা করে ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুগুলো কি হয়, সুস্থিত হয়ে যায় তো, বা স্থায়ী বা স্টেবল হয়ে যায়। এইবার স্টেবল হয়ে যাওয়ার কারণে বাইরের কক্ষে যদি 8টা হয়ে যায় তাহলে এখান থেকে কি আর ইলেকট্রন বার করতে চাইবে বা এখানে কি ইলেকট্রন নিতে চাইবে? দুটোর কোনোটাই নিশ্চয়ই চাইবে না। এবার এই সময়তে এই 8টা ইলেকট্রন থাকা অবস্থায় এখান থেকে কোনো ইলেকট্রনকে বার করতে গেলে আমাকে যে আয়নন বিভবটা দিতে হবে সেটার মান তো সর্বোচ্চ হবে, তাই না? অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে এনার্জি দিলে তবেই এখান থেকে আমার একটা ইলেকট্রনকে বের করা সম্ভব হবে। কারণ কে নিজেকে আনস্টেবল করতে চাইবে? এখানে তো নিজে স্টেবল হয়ে বসে আছে, বিনা কারণে সে কেন ইলেকট্রনকে বের করতে চাইবে? সেই জন্য সেই সময় আয়নন বিভব যেটা দেওয়া হয় ইলেকট্রনকে বের করার জন্য, সেইটা কি হয়, মানে গ্রুপের পর্যায় বা শ্রেণী বরাবর যে কটা মৌল না তাদের মধ্যে গ্রুপ 18 মৌলের ক্ষেত্রে সব থেকে বেশি এনার্জি লাগে। কাদের ক্ষেত্রে? এই নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলোর ক্ষেত্রে। ওকে, তো এবার এটাই বলবো, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। ওকে, তো চলো আজ এতটুকুই। আবার দেখা হবে নেক্সট টপিকের ভিডিওতে, অর্থাৎ পার্ট 2 এতে।